চারদিকে বেশ হইচই। মেহমানরা খেতে বসেছেন, ফটোগ্রাফাররা সব ছবি তুলতে ব্যস্ত। তবে মিহুল ঠিকমতো কিছুই করতে পারছে না। রিতার এখনো কোনো খোঁজ নেই। চিন্তায় বুক ধুকপুক করছে তা। একটু সময় পেলেই রিতাকে কল করছে। রিতার মা বাবাও এইদিকে অস্থির খুব। ওনারাও তার সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সবাই বরাবরের মতোই ব্যর্থ। এত সবের মাঝে হুট করে সেখানে অনেক সাংবাদিক এসে হাজির হন। সাংবাদিক দেখে মিহুল মেজাজ হারায়। রাবিরকে জিজ্ঞেস করে, সাংবাদিক কেন? আপনি ডেকেছেন ওনাদের? রাবির অবাক হয়ে বলে, না, আমি তো ডাকিনি। এত বড় নেতার বিয়ে সাংবাদিক তো আসবেই। আশেপাশে এমনই সব গুঞ্জন শোনা যাচ্ছে। সাংবাদিক দেখে অনেকেই বেশ উৎসুক, অনেকে আবার এমন একটা ভাব নিয়ে আছে যেন তাদের এসবে বড্ড জ্বলছে। সাংবাদিকরা সব মিহুল আর রাবিরকে প্রশ্ন করতে ব্যস্ত, যদিও সব প্রশ্নের উত্তর কেবল রাবিরই দিচ্ছে। মিহুলের মাথায় এমনি বিশাল দুশ্চিন্তা, তার উপর এখন আবার সাংবাদিকের এত এত প্রশ্নে ভীষণ বিরক্ত হচ্ছে সে। না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু সহ্য করতে। রাবির বুঝতে পারছে ব্যাপারটা, তাই সে বেশি সময় না নিয়ে সাংবাদিকের উদ্দেশ্যে বলল, প্রশ্নের পালা শেষ হয়ে থাকলে এবার আপনারা গিয়ে খেতে বসুন। আসলে মেহমানরাও অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, ওনাদেরও একটু সময় দিতে হবে। একজন সাংবাদিক তখন বললেন, জি, আমরা অবশ্যই খেতে বসবো। তবে শেষ একটা প্রশ্ন, আপনার ওয়াইফ আপনাকে রাজনৈতিক ব্যাপারে কতটুকু সাপোর্ট করেন? আপনার এত ব্যস্ততা, ওনার কোনো অভিযোগ নেই? রাবির প্রশ্ন শুনেই মিহুলের দিকে তাকালো, বলল, এই প্রশ্নের জবাব আমার ওয়াইফই ভালো দিতে পারবেন। মিহুল হালকা হাসার চেষ্টা করলো, মৃদু সুরে বলল, আমার ওনার কিছুতেই কোনো অভিযোগ নেই। আমার ভালো কাজে তো সবাই সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তবে উনি ওনার এত ব্যস্ততার মাঝেও আমাকে যতটুকু সময় দিচ্ছেন, আমি তাতেই খুশি। আর ম্যাডাম, আপনিও কি সব কিছুতে স্যারের সাপোর্ট পাচ্ছেন? মানে আপনার সব ইচ্ছা অনিচ্ছাতে? মিহুল রাবিরের দিকে তাকায়। রাবিরও তার দিকে চেয়ে আছে। রাবির জানি মিহুলের উত্তর কি হবে, তবে তাকে অবাক করে দিয়ে মিহুল বলল, জি, উনিও আমাকে সব কিছুকে সাপোর্ট করেন। অবশ্যই সেটা যদি আমার জন্য ভালো হয় তবে। ঠিক আছে ম্যাডাম, আমরা আর বিরক্ত করব না। এবার আপনারা আপনাদের নিয়ে এনজয় করুন। রাবির একজনকে ডেকে বলল সব সাংবাদিকের খাবার টেবিলে বসানোর জন্য। তারপর সে গিয়ে আবার মিহুলের পাশে বসে। মিহুলের চোখে মুখে এখনো চিন্তার ছাপ। রাবির জিজ্ঞেস করলো, রিতার ফোন এখনো বন্ধ? মিহুল অসহায় সুরে বলল, হ্যাঁ, কোনো সমস্যায় পড়েছে নাকি? আমিও তাই ভাবছি। নয়তো এমনি এমনি কেউ উধাও হয়ে যাবে বলুন। এই দেখুন, রিতার মা বাবাও কেমন অস্থির অস্থির করছেন। ওনারাও ভীষণ দুশ্চিন্তায় আছেন। আচ্ছা, কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর বাড়ি যায়নি তো? গেলে অবশ্যই বলে যেত, এভাবে না বলে কয়ে চলে যাওয়ার তো কোনো কারণই নেই। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আপনি ওনার ফোন নম্বরটা দিন, আমি আমার পরিচিত একজনকে পাঠিয়ে রাখি, উনি লোকেশন ট্রেস করতে পারবেন। তাই দাঁড়ান নিচ্ছি। রাবির তার পরিচিত ব্যক্তিকে রিতার ফোন নাম্বারটা পাঠিয়ে দেয়। মিহুলকে আশ্বস্ত করে বলল, এবার ঠিক একটা খোঁজ পাওয়া যাবে, আর চিন্তা করবেন না। বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, আজ কেবল খাওয়া দাওয়া আর পরিচিত পরিজনদের সাথে সাক্ষাতের পর্বটা সমাপ্তি হয়েছে। রাবিরের বাড়ি থেকেও খুব বেশি আত্মীয় আসেনি। রাবিরই বারণ করেছিল, সে বলেছে আত্মীয় স্বজন যা আসবে সব তার রিসেপশনে, এই বিয়ের অনুষ্ঠানে এত ঝামেলার কোনো দরকার নেই। তাই খুব কাছের মানুষদের উপস্থিতিতেই সবকিছু সম্পন্ন হয়েছে। মেয়ে বিদায়ের পালা। এই সময় মায়ের চোখের বাঁধ ভাঙে। রামিনা বেগম অঝরে কাঁদছেন, উষ্ণ জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মিহুলের বাবা খুব শক্ত মানুষ, সহজে কাঁদেন না, তবে তিনিও আজ কাঁদছেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই কান্না আর এই বেদনার অন্তরে যত কাঁদবে তত আরও কান্না পাবে। মিহুলও কাঁদছে, কাঁদতে কাঁদতে বেচারি যেন হাঁপিয়ে উঠেছে। তার এখন রিতার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। মেয়েটা এখন কেন তার পাশে নেই? তার তো আজকে এখানে তার পাশে থাকার কথা ছিল, তবে সে কেন নেই? মিহুল কাঁদতে কাঁদতে মাকে বলে, মা, রিতা এখনো কেন আসছে না? ওর কি হয়েছে মা? ও কোথায় গিয়েছে? রামিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বোঝাচ্ছেন। রিতার মাও ওইদিকে কাঁদছেন। রিতার বাবা আরো আগেই বেরিয়ে গেছেন মেয়ের খোঁজে। আশেপাশে সবাই এখন অবাক হচ্ছে, রিতাকে, নতুন বউ রিতার জন্য কেন কাঁদছে? রাবিরের মা গিয়ে তাকে এই প্রশ্নটাই করে। রাবির মাকে সব খুলে বলে। তিনিও অবাক হয়ে বলেন, ও মা, জল জ্যান্ত একটা মেয়ে সকাল থেকে উধাও। হ্যাঁ মা, এই জন্যই তো মেহুলের মন সকাল থেকে এত খারাপ।
মেয়েটা রিতার জন্য অস্থির হয়ে উঠেছে। রিতার মা বাবা জানেন? হ্যাঁ, ওই যে ওনার মাও কাঁদছেন। রাবিরের মার ভীষণ মায়া হয়। তিনি মেহুলের কাছে গিয়ে বলেন, মা, কষ্ট পেও না, তোমার বান্ধবী ঠিক চলে আসবে। হয়তো কোনো সমস্যার কারণে কোথাও আটকে পড়েছে, চলে আসবে মা। আর কেঁদো না, এবার তো আমাদের যেতে হবে, তাই না? ওঠো মা, ওঠো। তিনি মেহুলকে বসা থেকে ধরে দাঁড় করান। মেহুল ধীর পায়ে রিতার মায়ের কাছে যায়, ভাঙা গলায় বলে, রিতা চলে আসবে আন্টি, আমি খুঁজে নিয়ে আসবো ওকে। আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। রিতার মা কিছু বলেন না। তিনি শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদেন। চাচি মেহুলকে ধরে ধরে সেন্টারের বাইরে নিয়ে যায়। মেহুলের বাবা মেয়ের হাত রাবিরের হাতে দিয়ে বলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, ও আমাদের একমাত্র সম্পদ। আজ সেই সম্পদকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি আমাদের সম্পদের যত্ন নিও। রাবির স্মিত হেসে বলে, জি, চিন্তা করবেন না, নিজের সবটুকু দিয়ে ওনাকে আমি ভালো রাখার চেষ্টা করব। মেহুল বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজন তাদের মা বাবাকে সালাম করে। অতঃপর যখন গাড়িতে উঠতে যাবে ঠিক সে সময়ই একটা গাড়ি আসে। গাড়িটা দেখে সবার মনোযোগ সেদিকেই যায়। রাবির ভ্রু কুচকায় গাড়িটা দেখে। গাড়িটা তার চেনা চেনা লাগে। একটু পর গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিটাকে দেখে রাবির যেন আরও বিস্মিত হয়। সাদরাজ যেখানে কেন? মেহুলও স্তব্ধ, সাথে তাদের মা বাবাও। সাদরাজের মুখে চওড়া হাসি, যেন খুব দামি বস্তু সে জিতে নিয়েছে। রাবির ক্ষিপ্ত হয়ে বলে, তুমি এখানে কেন? মিষ্টি খাওয়াতে এসেছি। সাদরাজের মুখে অদ্ভুত হাসি। রাবির অবাক হয় তার কথা শুনে। সাদরাজ হেসে বলে, অবাক হচ্ছ? তা তো হবেই। দাঁড়াও, একটা সারপ্রাইজ দেই। কোথায় আমার একমাত্র ওয়াইফ মিসেস সাদরাজ আহমেদ? এসো। সবাই হতভম্ব হয়ে গাড়ির দিকে তাকায়। সাদরাজের বউ গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটার চোখে মুখে ভয় আর অস্থিরতা। কে দেখে বোঝা মাত্রই মেহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে যেন কথা হারিয়ে ফেলেছে, গলার কথা জড়িয়ে আছে, মুখ দিয়ে তবুও কিছু বের হচ্ছে না। সাদরাজ মেয়েটার কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে, তাকে নিয়ে এসে সবার সামনে দাঁড়ায়। আগের মতোই হেসে বলে, সবার সাথে পরিচয় করিয়ে দেই, আমার ওয়াইফ মিসেস রীতা আহমেদ। রিতার মাও বাক্রুদ্ধ। আত্মীয় স্বজন যে কয়জনই আছেন সবাই যেন বিস্ময়ে কিছু বলতে পারছেন না। এখানে কি হচ্ছে সবকিছু তাদের ধারণার বাইরে। রিতার মা মেয়ের কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, এসব কি রিতা? রিতা জবাব দেয় না। তিনি চিৎকার করে বললেন, কি হলো? চুপ করে আছিস কেন? বল, কি এসব? তুই বিয়ে করেছিস? পালিয়ে বিয়ে করেছিস? এত বড় সাহস তোর! এই বলে তিনি তাকে চড় মারতে উদ্যত হতে সাদরাজ উনার হাত ধরে ফেলে। সে বলে, হ, শাশুড়ি মা, আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস দেখাবেন না। ও যা করেছে আমার ইচ্ছাতেই করেছে। ও এখন আমার স্ত্রী, তাই ভুলেও ভবিষ্যতে এমন কিছু করতে যাবেন না। রিতার মার শরীর আফার হয়ে গেল। তিনি এক কোণে গিয়ে বসে পড়লেন। তার মেয়ে যেমন কিছু করতে পারে তিনি তা কখনো কল্পনাও করতে পারেননি। রাবির আর নীরব থাকতে পারে না। সে রিতাকে জিজ্ঞেস করে, রীতা, সত্যি আপনি সাদরাজকে বিয়ে করেছেন? নিজের ইচ্ছাতেই করেছেন নাকি নাকি ও আপনাকে ভয় দেখিয়েছে? দেখুন, আপনি ভয় পাবেন না, সত্যিটা বলুন, আমরা আছি সবাই। রিতা মাথা নুয়ে নরম গলায় বলল, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমাকে জোর করেনি। রিতার মুখের কথা আর তার চোখের ভাষা এক না। রাবির সেটা বেশ বুঝতে পারছে। সে মিহুলের দিকে তাকায়। মিহুল এখনো অবাক হয়ে রিতাকে দেখছে। বিশ্বাস যেন তার ধারেই কাছে ঘেঁষছে না। সাদরাজ এবার বলল, মেহুল, আপনি খুশি নন? আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড বিয়ে করেছে, আর আপনি তাতে খুশি হওয়ার বদলে এমন মনমরা হয়ে বসে আছেন কেন? মিহুল চোখ মুখ কুচকে সাদরাজের দিকে তাকায়। রিতাও ভীত চোখে তাকায় তার দিকে। সাদরাজ হেসে বলে, দোয়া করবেন আমার জন্য। আর রাবির খান, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সুখে সংসার করো, আর তোমাদের সংসারে যেন কারো নজর না লাগে। তারপর সে রিতার দিকে চেয়ে বলে, তোমার আর কিছু বলার আছে? না হলে আমাদের এখন যেতে হবে। রিতা ভয় ভয়ে বলে, আমি একটু মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে এসো। রিতা এক পা দুপা করে মায়ের দিকে এগিয়ে যায়। তার মা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। রিতা মায়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসে। কান্না ভেজা স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিও মা। তিনি কোনো কথা বলেন না, শক্ত হয়ে বসে রইলেন কেবল।
মায়ের কাছ থেকে কোনোরূপ উত্তর না পেয়ে রীতা উঠে দাঁড়ায়। সে মিহুলের কাছে যায়, তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, শব্দ করে কেঁদে ফেলে। মিহুলও আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও রীতাকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, এমনটা কেন করলি? তুই তো সিএমকে পছন্দ করতি, তাহলে? রীতা কিছু বলতে পারে না, সে শব্দ করে কেঁদেই চলেছে। চাঁদরাজ বলে, রীতা সিয়াম নামের কাউকে পছন্দ করতো না, আর করে থাকলেও সেটা তার অতীত। আর নতুন বিয়ে হওয়া হাজবেন্ডের সামনে তার ওয়াইফের অতীতকে টেনে না আনাই ভালো। রীতা, হয়েছে তোমার, এবার গিয়ে গাড়িতে বসো। মিহুল রেগে বলে, আপনি কি ভেবেছেন আপনার ষড়যন্ত্র আমরা বুঝি না? আপনি এসব রিতাকে ভয় দেখিয়ে করিয়েছেন। ও না হয় কখনোই আপনাকে বিয়ে করতো না। আপনার মতো একটা খারাপ মানুষকে কি কেউ জেনে শুনে বিয়ে করবে? জীবনেও করবে না। আর আপনি যদি আমার বান্ধবীর সাথে এইটুকু অন্যায় করেন তাহলে আমি কিন্তু আপনাকে আর ছেড়ে কথা বলবো না। চাঁদরাজ শব্দ করে হাসে, বলে, ভয় পেয়েছি মিসেস খান, ভীষণ ভয় পেয়েছি। সেসব পরে দেখা যাবে, আগে তো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। রীতা, এবার চলো। এ বলে সে রীতার হাত টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আর রীতা পুরোটা সময় পেছনে তাকিয়ে কাঁদতেই থাকে। মিহুলেরও ওকে দেখে ভীষণ কষ্ট হয়। রাবিরের সারা শরীর রাগে রিরি করছে। তার সাথে শত্রুতা মেটাতে সাদরাজ কি শেষে রীতাকে বিয়ে করেছে? আর তাছাড়া রীতাকে বিয়ে করার ওর আর কি উদ্দেশ্য থাকতে পারে? সে ভীষণ চিন্তায় পড়ে। মেহুল রীতার মার কাছে যায়, ওনাকে বোঝায়, কিন্তু তিনিও তো বুঝতে পারছেন তার মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রীতার মুখে সাদরাজের কথা তিনিও শুনেছেন। মেয়ের জন্য কষ্টে ওনার বুকটা এখন খা খা করছে। রাবির বলে, আন্টি, চিন্তা করবেন না, সাদরাজ রীতার সাথে কোনো অন্যায় করতে পারবে না। যদি এই বিয়েটা সত্যিই রীতার মনের বিরুদ্ধে গিয়ে হয়ে থাকে, তবে আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। রীতার কিচ্ছু হবে না আন্টি, আপনি ধৈর্য ধরুন, আর আঙ্কেলকেও বুঝিয়ে বলবেন। মিহুল তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি আন্টিকে বাড়ি পৌঁছে দিও। আর আঙ্কেলকেও তুমি সব কিছু বুঝিয়ে বলো। আমি রীতার সাথে কথা বলবো, ওর সাথে কোনো খারাপ কিছু আমি হতে দিব না। ঠিক আছে মা, তুই নিশ্চিন্তে যা, আমি আপার সাথে আছি। এমন একটা খারাপ পরিস্থিতিতে মিহুলের এই জায়গা ছেড়ে যেতেও খারাপ লাগছে, কিন্তু আজ তো তাকে যেতেই হবে। তাই অবশেষে মা বাবাকে বিদায় দিয়ে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। মিহুলের শ্বশুরবাড়ি ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, চারদিকে আলোকসজ্জায় ঝলমল করছে। শ্বশুরবাড়িতে রাবিরের কিছু কাজিন আছে, তারাই মিহুলকে নিয়ে রাবিরের রুমে যায়। রাবিরের রুমও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা, বিছানা জুড়ে ফুলের মেলা বসেছে যেন। একটা তীব্র বেলি ফুলের ঘ্রাণ এসে তার নাকে ঠেকছে। সবকিছু আজ ভীষণ আনন্দের হতো, যদি না রীতার সাথে অন্যায়টা হতো। সে আজ এত আনন্দের মাঝ থেকেও নীরস, মনে কোথাও একটা দুশ্চিন্তার আর ভয় কাজ করছে। সাদরাজ রীতার সাথে খারাপ কিছু করবে না তো? তারা এত কিছুর পেছনে কি উদ্দেশ্য কে জানে। রাবিরের একজন কাজিন, বয়সটা হয়তো মিহুলেরই মতো, শালমারি থেকে একটা শাড়ি এনে বলল, ভাবি, মামি বলেছেন এখন শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরার জন্য। তুমি কি শাড়ি পরতে পারো নাকি আমরা হেল্প করব? না, আমি পারবো। আচ্ছা, আর শাড়ির সাথে এই গহনাগুলোও পরতে বলেছে। ও আচ্ছা। তারা সবকিছু মিহুলকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিহুল ভেতর থেকে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নিজেকে আয়নায় দেখে রীতার কথা মনে পড়ে তার। মেয়েটাও তো এইভাবে বউ সাজতে চেয়েছিল, একটা সুন্দর সুষ্ঠু বিয়ে চেয়েছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল? এমনটা তো না হলেও পারত। এই সব কিছুর সাথে সাদরাজ রীতাকে কেন জড়ালো? এই মেয়েটার কি দোষ? ওর সাথে এমন অন্যায় না হলেও তো পারত। মিহুল ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরোতেই চমকে যায়। রাবিরও হঠাৎ তাকে দেখে অবাক হয়। মিহুল বুঝতে পারেনি রাবির যে এখন রুমে থাকতে পারে, তাই সে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে চলে এসেছে, যার দরুন শরীরের অনেক অংশই দৃশ্যমান তার। রাবিরও ব্যাপারটা বুঝতে পারেনি। দরজা লক ছিল, চাবি তো তার কাছে সবসময় থাকে, তাই ঢুকে পড়েছে। ওয়াশরুমে পানির শব্দ শুনে সে বুঝতে পেরেছিল মিহুল ভেতরেই চেঞ্জ করছে, কিন্তু এখন সে মিহুলকে এভাবে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। মিহুল লজ্জা পেয়ে আবার ওয়াশরুমে যেতে নিলেই রাবির বলে, আপনি রুমে আসুন, আমি বাইরে যাচ্ছি। সে বাইরে চলে যায়। মিহুল পেছন থেকে ডেকে বলে, নক করা ছাড়া রুমে ঢুকবেন না প্লিজ। ঠিক আছে। রাবির বেরিয়ে যেতেই মিহুল গিয়ে দরজা লক করে দেয়। সবকিছু ঠিকঠাক মতো পড়ে সে দরজা খুলে বাইরে উকি দেয়। রাবির বাইরে নেই, আশেপাশে আর কাউকেই সে দেখতে পায় না। তাই আবার ভেতরে গিয়ে বিছানায় বসে, মাকে কল করে। জানতে পারে রীতার মাকে তিনি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে দিয়েছেন, আর রীতার বাবার সাথেও তিনি কথা বলেছেন।
ওনারা ভীষণ উদ্বিগ্ন। আর তা তো হবারই কথা, একমাত্র মেয়ে ওনাদের। চিন্তায় চিন্তায় মানুষগুলো অসুস্থ না হয়ে পড়ে। মায়ের সাথে কথা বলে ফোন রাখতেই রাবিরের সেই কাজিন এসে বলে, ভাবি তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা নিচে চলো, মামি খেতে ডাকছেন। মেয়েটা মিহুলকে নিয়েই নিচে যায়। রাবিরও সেখানেই ছিল। তার নতুন বইয়ের দিকে চোখ পড়ে তার। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা টেনে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তবে অসভ্য ঘোমটাটা যেন থাকতেই চাইছে না। রাবিরের চোখে যেন এই মেয়েটা পৃথিবীর সব থেকে সুন্দর নারী, যাকে দেখলে মনে মায়া না বরং নিশা জাগে। রুমে এসে মিহুল প্রথমবারের মতো রাবিরকে টি শার্ট আর ট্রাউজার গায়ে দেখে। রাবিরকে এভাবে দেখে ভীষণ অন্যরকম লাগে। সবসময় একভাবে দেখে আসতে আসতে আজ যেন চোখে তাকে নতুন লাগছে। রাবির তার দিকে চেয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন? হাসুন।